দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় জাতীয় বাজেট ও অর্থনৈতিক রূপরেখা বা পথরেখা। আর এই আলোচনার জন্য আমরা আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে পেয়েছি ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতিবিদ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনায় ফিরবো তার আগে বলে রাখতে চাই যে দেশের অর্থনীতি নিয়ে নতুন নির্বাচিত সরকার নানানমুখী উদ্যোগ নিচ্ছে, নানান পরিকল্পনা করছে। বিভিন্ন যারা স্টেক হোল্ডার রয়েছেন অর্থনীতির, দিনে দিনে প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে তাদের সাথে কথা বলছেন, পথ খুঁজছেন কিভাবে এই ধসে পড়া অর্থনীতি, আওয়ামী লীগ সরকারের সময় বা বিদায়ী সরকারের সময় যে অর্থনীতি ধসে পড়েছিল সেখান থেকে আমাদের অর্থনীতিকে সচল করা যায়, পুনরুজ্জীবিত করা যায়। সেজন্য সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা বাস্তবায়নের জন্য একটি পথরেখা তৈরির পরিকল্পনাও করেছে এবং সেই পথরেখাটি 2 বছরের জন্য একটি পথরেখার কথা বলা হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেবার পর 100 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছিল তার মধ্যে প্রায় 90 দিন চলেই গেছে, তো বাকি আছে 10-12 দিনের মতো। তো এর মধ্যে নানানমুখী উদ্যোগ নিয়েছে, আসছে নতুন বছরের বাজেট। তারেক রহমান সরকারের প্রথম বাজেট হবে এটি। শুধু তারেক রহমান সরকারের নয়, নতুন অর্থমন্ত্রীর প্রথম অর্থমন্ত্রী হিসেবে অভিষেক হবে বাজেট দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কতটা চমক থাকবে, কতটা এই অর্থনীতিকে পুনরুদ্ধারে নানানমুখী উদ্যোগ থাকবে, কর কাঠামো কেমন হবে, সেটি নিয়ে নানান জনের নানান প্রশ্ন, নানান আগ্রহ রয়ে গেছে। তো আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে শুনবো যে এই যে বাজেট আসছে, আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত তথ্য অনুযায়ী প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট হতে যাচ্ছে, যার মধ্যে প্রায় 6,95,000 কোটি টাকার অভ্যন্তরীণ বা রাজস্ব থেকে সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা প্রাথমিক। এখনো পর্যন্ত যেহেতু বাজেট উপস্থাপন হয়নি, এটিকে চূড়ান্ত বলা যাবে না। আর সরকার তার যে এই কর্মকৌশল সেটি বাস্তবায়নের জন্য বা ঘুরে দাঁড় করবার জন্য 2 বছরের একটি পথরেখা তৈরির কথা বলছেন। কেমন দেখছেন আপনি এই বিষয়টিকে? জি, ধন্যবাদ। দেখুন, যে প্রকৃতপক্ষে এটা সত্যি যে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়ছে, এটা এখন কারো মনে সন্দেহ নিয়ে কথা বলে না। এখন প্রশ্ন হচ্ছে এই ধসে পড়ার পিছনে অনেক কারণ আছে, সেগুলা থেকে আমরা এখন সামনের দিকে এগোতে চাই। সরকারের যদি কার্যক্রমগুলা বিশ্লেষণ করেন তাহলে আসলে সরকারের লক্ষ্য রয়েছে, কিন্তু আসলে আমরা আমাদের নীতি প্রণয়নের ক্ষেত্রে সবসময়ই ভালো করি, কিন্তু বাস্তবায়নটা আমাদের আশা যেভাবে করি সেভাবে হয় না, বাস্তবায়িত হয় না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের নতুন প্রধানমন্ত্রী, ওনার জীবনের প্রথম পথযাত্রা এবং প্রধানমন্ত্রী হিসাবে এবং প্রথম বাজেট, অর্থমন্ত্রীরও প্রথম বাজেট, সেই ক্ষেত্রে কিন্তু অভিষেক দুজনেরই। অতএব এই জায়গা থেকে ওনারা হয়তো রাজনীতি যেহেতু করেছেন, অভিজ্ঞ, অনেক কিছু দেখেছেন, সেই জায়গাগুলো হয়তো বাস্তবায়ন করবেন। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যে বাজেট দিয়েছিল সেই জায়গা থেকে এই সরকার একটু সরে দাঁড়িয়েছে। কি জন্য সরে দাঁড়ানো বলছি আমি? কারণ অন্তর্বর্তী সরকার সাহস পায়নি ফিসক্যাল বাজেট বাড়ানোর জন্য, অর্থাৎ আমাদের যে বাজেট সেটা সংকোচনমূলক বাজেট নিয়েছিল, সেটা বাংলাদেশের ইতিহাসে। এখন আপনি দেখেন এই সরকার কিন্তু অবস্থার যে অন্তর্বর্তী সরকারের সময় অনেক উন্নতি হয়েছে বিষয়টা তা না। তাহলে আপনার এবং জনগণের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে এত বড় বাজেটের পরিকল্পনা কিভাবে করছে? একটি রাজনৈতিক সরকার, রাজনৈতিক দর্শন আছে, প্রতিশ্রুতি আছে। অন্তর্বর্তীকালীন সরকার এরকম কোনো প্রতিশ্রুতি ছিল না। সেই জায়গাটাই বলছি। তার মানে হচ্ছে ওনারা যেহেতু পদক্ষেপ নিয়েছে, নিশ্চয়ই পদক্ষেপের জন্য কার্যক্রম নির্ধারণ করেছে এবং সেই কার্যক্রমগুলোও আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সরকার কোন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। আপনি ফ্যামিলি কার্ডের কথা বলেন, স্মার্ট কৃষি কার্ডের কথা বলবেন, আপনি যদি বলেন সেটা হচ্ছে যেটা অন্তর্বর্তী সরকার করতে পারেনি, নবম পে স্কেল বাস্তবায়ন, সেটার অল্প কিছু হলেও সেটা করবে বলে এখন পর্যন্ত ধারণা, যে 35,000 ভাতা চালু করবে। আবার বৈশাখী ভাতা বাড়ানোর কথা পরিকল্পনা করছে। অতএব
অতএব বাড়ানোর যেহেতু পরিকল্পনা করছে সরকার, নিশ্চয়ই এইটাও শোনা যাচ্ছে যে রাজস্ব সংগ্রহের যে খাত অর্থাৎ ট্যাক্স এবং এনবিআরকে কিভাবে গভীরভাবে সংস্কার করে আসলে রাজস্ব সংগ্রহের পথে হাঁটা যায়, সেজন্য এনলিস্টিং করা, দেখবেন প্রতিষ্ঠানগুলোকে যাদের টার্নওভার কিরকম সেগুলোকে হিসাবায়ন আনা, ডিজিটাইজেশনের কথা ভাবছে। অতএব রেভিনিউ সংগ্রহের উপর নির্ভর করবে আসলে বর্তমান পথে যদি এনবিআর হাঁটে এবং ট্যাক্স অথরিটি হাঁটে তাহলে প্রকৃতপক্ষে সরকার বোঝা বাড়াবে। কিন্তু সরকার যদি এই জায়গাটায় একটা বিপ্লব দেখাতে পারে সেটা হবে, আমি মনে করি বিগত আওয়ামী লীগ সরকার টানা 5 বছর থেকেও যে স্লোলি আমি বলবো রেভিনিউ বাড়িয়েছে, টানা 15 বছর কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও দেখেন আমরা 9-এর দিকে ছিলাম, সেটা কমাতে কমাতে এখন 7-এর নিচে চলে আসছে। অতএব সেই পথে যদি তারেক রহমানের নেতৃত্বে আমি বলবো এই দেশে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারে যে না আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এখন ঊর্ধ্বমুখী, এই সেটি করবার জন্য জনাব সিদ্দিকী সেটি করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি উদ্যোগ নিয়েছিল এবং সেটি সংস্কারটা কি ট্যাক্স যাটা বাস্তবায়ন এবং নীতি বিভাগ আলাদা করবার কথা বলেছিল। তো সেখান থেকে সেই যে অধ্যাদেশ সেটি থেকে সরে এসছে বিএনপি সরকার এবং সেটিকে আরো শক্তপোক্ত করতে চায় তারা বলেছে। এবং এই যে বলেছেন নতুন অর্থমন্ত্রীও বলেছেন যারা নীতি করবেন তারা এনবিআর এর কেউ হতে পারবেন না, নীতি করবেন যারা এই সেক্টরটা সম্পর্কে বোঝেন জানেন, এটির ভুক্তভোগী যারা তাদেরকে নিয়ে। তো তাতে কি আসলে এই এনবিআর যে কারণে বেঁকে বসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় আবার সেরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা? দেখুন আমরা সবাই অবহিত যে আসলে বিষয়টা হচ্ছে রাজস্ব নীতি এবং রাজস্ব যে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেশন আর একটা পলিসি, রাইট? সো এই দুটোকে আলাদা দরকার, এটা কিন্তু আমরাও জানি। কিন্তু এনবিআর এর ভিতর থেকেই কিন্তু বিস্ফোরণ ঘটেছিল যে হতে দেওয়া যাবে না। কিন্তু সরকার তো একই পথে হাঁটছে যে এই একত্রিত করতে চাচ্ছে না, তারা একই কিন্তু রাখতে চাচ্ছে। তার মানে পার্লামেন্টে কিন্তু সেটা পাস হয় নাই। অতএব কিন্তু আবার কালকে অর্থমন্ত্রী নিজেই বলেছেন কর নীতি আমলা করলে চলবে না, যে উনি কিন্তু স্পষ্ট করেছেন। না, স্পষ্ট বলাটা তো আমরা সেই পার্লামেন্টে দেখতে চাই। এখন আমার কথা হচ্ছে ভীষণ সরকারের এই কথার মধ্যে ভীষণ রয়েছে, কিন্তু পার্লামেন্টে তাহলে আপনি নীতি এবং বাস্তবায়নের জায়গাটুকুকে ভিন্ন করে দেন। কিন্তু সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না করবে, আরেকটা জিনিস হচ্ছে শুধু করা না, প্রকৃতপক্ষে প্রত্যেকের যে ইন্ডিপেন্ডেন্স আমরা বলি, যেমন সেন্ট্রাল ব্যাংকে আমরা বলি অটোনোমাস, কিন্তু শব্দটা কি তার জন্য প্রযোজ্য? তাহলে সেন্ট্রাল ব্যাংকের অটোনমি যেখানে দিবেন সেই দেশ যে দ্রুত ঘুরে দাঁড়ায় তার বাস্তব প্রমাণ তো আমরা শ্রীলঙ্কা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কেন সেই পথে হাঁটছি না? এখন তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিকল্পনা করছে, আমরাও আশাবাদী যে হয়তো রাষ্ট্র ঘুরে দাঁড়াবে, অর্থনীতি আবার তার গতি ফিরে পাবে। কিন্তু সেই স্বপ্নের জন্যই কিন্তু এই ধরনের কার্যক্রম বাস্তবায়ন অতীব জরুরি। যেমন শ্রীলঙ্কা দেখেন 73% মূল্যস্ফীতি তারা ডিফ্লেশনে নিয়ে আসছে উইদিন 1 ইয়ার 14 মান্থসের মধ্যে, কিন্তু বাংলাদেশের 12% আনতে পারছি না। তার মানে কি একটা সিরিয়াস রকমের মিসম্যানেজমেন্ট অর্থনীতিতে। আপনার যে প্রতিষ্ঠানগুলা যে ধারাবাহিকতা এবং প্রত্যেকের জায়গা থেকে কাজ করা উচিত তারা আসলে প্রকৃতপক্ষে সেই জায়গায় কাজ করতে পারে না। সেটা অদৃশ্য কোনো শক্তি, সেটা হতে পারে রাজনৈতিক শক্তি, যে কারণে কিন্তু আমাদের মনে স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জায়গায় সংশয় থেকে যায় যখন কার্যক্রমগুলা আমরা ওই স্বপ্নের সাথে মিল না থাকে। না, ধন্যবাদ। আপনি বলছিলেন যে তারা কাজ করছে না, এটি কি সরকারকে আপনার মনে হচ্ছে নতুন নির্বাচিত সরকারকে সেই অদৃশ্য শক্তিগুলো সহযোগিতা করছে না, পেছন থেকে টেনে ধরছে এমন কিছু? দারুণ প্রশ্ন আপনার। বিষয়টা হচ্ছে দেখেন রাজনীতির খেলার মাঠে রাজনীতি থাকবেই, সেটাকে উতরে যে নেতৃত্ব দেখাতে পারবে, ফলাফল দেখাতে পারবে সেই কিন্তু টিকে থাকে। এখন প্রশ্ন হচ্ছে টিকে থাকার বিষয়। টিকে থাকার জন্য আপনাকে যা করণীয় তা কিন্তু দৃঢ়তার সাথে করতে হবে। আপনি যদি নরবরে জায়গায় কাজ করেন তাহলে হবে না। যেমন আমি মনে করি বর্তমান সরকারের সবচেয়ে যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে ভেঙে পড়ার প্রত্যেকটা সূচকে আপনি আকাশ সমান উন্নতি করতে পারবেন না, কিন্তু আপনি উন্নতির
পথরেখা তৈরি করেন। আজকের যে বিষয়টা, সেই পথরেখা কি? আপনি মূল্যস্ফীতি, আপনি দেখেন গত মার্চ মাসের মূল্যস্ফীতি 8.71% ছিল, সেটি এখন এখন 9 এপ্রিলে আবার 9.4%। এখন এটা যদি বাড়তে থাকে তাহলে জনমনে তো অস্বস্তি একটা অবস্থা থাকবেই এবং সরকারের প্রতি আস্থা থাকবে না। অতএব এটা যদি কমতে থাকে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার জনাব সাদ হোসেন সিদ্দিকী, আমরা আপনার কথা শুনবো আরো। আমাদেরকে একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে লাগবে। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমরা আলোচনা করছিলাম জাতীয় বাজেট ও অর্থনৈতিক পথরেখা নিয়ে। আমাদের অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব সাদাত হোসেন, আপনি অর্থনীতির সূচকগুলো নিয়ে বলছিলেন। জি, সূচকগুলোর বিষয়ে যে আমার মন্তব্য সেটা হচ্ছে, আমি বলেছি যে রাতারাতি পরিবর্তন উন্নতির শিখরে পৌঁছা সম্ভব না, কিন্তু এর একটা গতি যেন আমরা পজিটিভ ভাইব দেখতে পাই। সেই ক্ষেত্রে আমি বলেছি যে মূল্যস্ফীতি ধীরে ধীরে যেন প্রত্যেক মাসে সামান্য পরিমাণ হলেও কমে, তাতে মানুষের আশার সঞ্চার জাগে। একইভাবে দেখেন, যে আন্দোলন 5ই অগস্টের কারণ সেটা হচ্ছে ইয়তরা করেছে যুবকদের জন্য প্রকৃতপক্ষে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, যে কথা বলা হয় সেই ধরনের সুযোগ কি প্রকৃতপক্ষে আমরা শুরু করতে পারছি কিনা, মানে সেই জায়গাটা শুরু করতে হবে। যে ইয়ত আনএমপ্লয়মেন্ট, গ্রাজুয়েটস আনএমপ্লয়মেন্ট বাংলাদেশের হিউজ কনসার্ন। অতএব এই জায়গাটা যেন আনএমপ্লয়মেন্ট রেটটা কমতে থাকে। একইভাবে দেখেন, জিডিপির প্রবৃদ্ধি 3.97% গত বছর, এই বছর আরো কম হবে সেটার পূর্বাভাস অলরেডি চলে আসছে। এই জায়গাটা আমরা 4-এর দিক থেকে উপরের দিকে আমরা যেন শুরু করতে পারি। তার জন্য কি করতে হবে সেটাই কিন্তু রাষ্ট্রের করা উচিত, যেটা হচ্ছে বিনিয়োগ। তার মানে হচ্ছে বিনিয়োগ ব্যতীত সাপ্লাই সাইড, আমরা বলি ডিমান্ড সাইড দিয়ে মূল্যস্ফীতি কমাতে পারেন, কিন্তু ডিমান্ড সাইড দিয়ে কমালে আপনি গ্রোথকে স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু গ্রোথকে স্যাক্রিফাইস করলে তো এমপ্লয়মেন্ট তৈরি হবে না। আপনি বলছেন সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে, হ্যাঁ, না, ধরেন সরকার ব্যয় বাড়ানো, এটা হচ্ছে জি বাড়ানো। আমরা বলি সরকার যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ায়, এটা সমষ্টিক চাহিদার একটা বড় কম্পোনেন্ট। অতএব মনে হবে এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেল, তো এগ্রিগেট ডিমান্ড যখন বাড়লো তখন মূল্যস্ফীতি বাড়ে, কিন্তু সেটা কমাবেন মানুষকে বলে সংকোচনের কথা, আপনি যেটা বললেন। তখন আপনি আবার সংকোচনের কথা বলছেন, তার মানে হচ্ছে রাজস্ব নীতি প্রসারণে যাচ্ছে, আবার আপনি আর্থিক নীতি দিয়ে সংকোচনের কথা বলছেন। সংকোচন করলে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। কি ক্ষতি হয়? প্রবৃদ্ধির ক্ষতি হয়ে যায়, এমপ্লয়মেন্ট জেনারেশন হয় না, পরস্পর বিরোধী অবস্থান হয়। অতএব এই জায়গাটা একটা রাষ্ট্রের প্রকৃত দর্শনটা ঠিক করা দরকার, যে আমরা কি তাহলে সাপ্লাই সাইড বাড়িয়ে, যেটা হচ্ছে আমার প্রবৃদ্ধির সহায়ক, আমার এমপ্লয়মেন্ট জেনারেশনের সহায়ক, এবং সেটা হচ্ছে মূল্যস্ফীতি কমাতে সহায়ক, সেই জায়গাটার উপর এককভাবে গুরুত্ব দিতে হবে বিভিন্ন পলিসির জায়গা থেকে। সেটা হচ্ছে রাজস্ব নীতির দিক থেকে, আর্থিক নীতির দিকে। তখন রাষ্ট্র সব সূচক একটু একটু করে দাঁড়াতে থাকবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সরকারের যখনই নীতিগুলো আপনি বিশ্লেষণ করবেন, মনে হচ্ছে ব্যাংক বাঁচানোর জন্য সরকার 25,000 কোটি টাকা ছেড়ে দিচ্ছে বাজারে, আবার বলছে সংকোচনমূলক নীতি। তাহলে সংকোচন না প্রসারণ, সেটারই ব্যাখ্যা কিন্তু প্রকৃতপক্ষে পাওয়া যায় না। ধন্যবাদ সাদ হোসেন সিদ্দিকী। আমি আরেকটি বিষয় আপনি আসতে চাই আপনার কথার ভেতর থেকে। আপনি বলছেন যে এই যে 5ই আগস্টের যে বিপ্লব বা উত্থান যেটি আপনি বলেন, সেটিকে যে কারণে হয়েছিল যে কর্মসংস্থান। তো বাজেটে আমরা দেখছি, নতুন যে অর্থ বছরের বাজেট 2026-27-এর, সেখানটাতে এখন পর্যন্ত যে তথ্য এসছে, এখানটাতেও দেখা যাচ্ছে যে বাজেট ঘাটতি মেটাতে রাজস্ব আয়ে যেটি প্রাক্কলন করেছে, রাজস্ব আয় করবার, সেই প্রাক্কলনের সাথে টোটাল বাজেটের যে ঘাটতি সেটি প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো, এবং তার একটি বড় অংশই বৈদেশিক ঋণের পরিবর্তে দেখছি যে নেয়ার কথা বলা হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে। তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে মানে ব্যাংক ব্যবস্থা থেকে নেয়, তাহলে কি বিনিয়োগ হবে, বিনিয়োগ আকৃষ্ট হবে? আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে, আমার দৃষ্টিকোণ হচ্ছে সাপ্লাই সাইডকে বিভিন্ন দিক থেকে পুশ করা। এখন সরকার নিজেই যদি এখানে ডিস্টোরশন, সিরিয়াস রকমের ডিস্টোরশন ক্রিয়েট করে, তাহলে আপনি যে প্রবৃদ্ধি বাড়ানোর কথা বলেন, আপনি যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলেন, আপনি যে বিনিয়োগ বাড়ানোর কথা বলেন দেশে, সেটার কিন্তু
কিন্তু বিপরীতে আপনি অবস্থান করবেন। কারণ দেখেন, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি এনবিআর এর সক্ষমতা চিন্তা করেন, তারা এই বছর ইতিহাস করতে যাচ্ছে ঘাটতির দিক থেকে। আপনি আরো এই বছরের বাজেট থেকে আরো একটা বড় বাজেট দিচ্ছেন 18% বাড়িয়ে দিয়েছেন। 18, এবং যেটা হিস্টোরিক্যালি দিস ইজ ভেরি হাই। এবং এনবিআর এর যে টার্গেট তৈরি করেছেন সেটাও 20 থেকে 21% বেশি। অতএব এনবিআর এর সেই সক্ষমতার জায়গা সত্যিকার অর্থেই যদি না থাকে, তাহলে রাষ্ট্রের পলিটিক্যাল এজেন্ডা কি জানেন? পপুলারিটি ধরে রাখা, তার জন্য ব্যয় করতে হয়। অতএব আপনি কিন্তু ব্যয়ের দিকে স্যাক্রিফাইস করবেন না। অতএব আপনি ধার করেন, দেশ থেকে প্রিন্ট করেন, আপনি ট্রেজারি বন্ড বিল বিক্রি করেন, বিদেশ থেকে ধার করেন, আপনি কিন্তু করবেনই। কারণ আপনার পপুলারিটি খরচের মধ্যে ধরে রাখতে চান। কিন্তু সেটা প্রকৃতপক্ষে বাংলাদেশের সমষ্টিক অর্থনীতিতে এক ধরনের অব্যবস্থাপনা তৈরি করে। যদি আপনি আপনার সেই সক্ষমতার জায়গাটা, যে টার্গেট সেট করবেন, সেই টার্গেটের যদি বিচ্যুতি ঘটে, যেমন অন্তর্বর্তী সরকারের সময় টার্গেট ধরা হয়েছে রেভিনিউর, কিন্তু সেটাই তো আমরা অর্জন করতে পারিনি। অতএব সেই জায়গাটাই যেন রাষ্ট্রের লক্ষ্যমাত্রা হতে হবে বাস্তব ভিত্তিক। ধন্যবাদ জনাব ডক্টর সাদত হোসেন সিদ্দিকী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতে। শুধু জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়কে আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহে শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।